আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুমান। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ জাকির হোসেন এফসি এর সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি, ভালো আছি। জাকির ভাই, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, সপ্তাহের প্রথম কার্যদিবসে ১৪৪১ কোটি টাকা লেনদেন হয়েছে, সপ্তাহের শেষে এসে ৭৭৭ কোটি টাকা লেনদেন হয়েছে। এই লেনদেনের পাশাপাশি যদি আজকে ৫০ পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছে, এক্ষেত্রে কি কিছুটা আশার সঞ্চার হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই আশার সঞ্চার। মানে গত ২ দিন মার্কেটে যেটা হয়েছে সেটা একটু অপ্রত্যাশিতই ছিল, কারণ সূচকের এমনটা পতন আমাদের প্রত্যাশিত ছিল না। যা হোক, সেটা থেকে রিকভারি করেছে। তো মার্কেটে কোন রকম আতঙ্ক বিরাজ করছে না, বিনিয়োগকারীরা স্বাভাবিক ধারায় ফিরেছে। গত ২ দিনের যে সূচকের পতন হয়েছে সেটাকে কারেকশন হিসেবেই আমরা নিতে পারি। তো সেই ২ দিনে মার্কেটে যে পরিমাণ পতন হয়েছিল, অর্থাৎ শেয়ারের মূল্য যে পরিমাণ কমে গিয়েছে, সেই কমাটা কিন্তু আজকে একদিনে রিকভার করেনি। তো স্বভাবতই যারা শেয়ার বিক্রি করতে চাচ্ছেন তারা একটু সতর্ক হয়েছেন, তারা বিক্রি করার জন্য এখন আগামী ভালো দিনের অপেক্ষা করবেন। তো সেই রেসপেক্টে ক্রেতা চাহিদা থাকলেও বিক্রেতা যদি বিক্রয়ের জন্য আগায় না আসে, তো স্বভাবতই মার্কেটে তখন লেনদেন কম হবে। ক্রেতা বিক্রেতার উভয়েরই সংযোগ ভালো মতো হলে তবে লেনদেন বেশি হয়। জি তো মার্কেটের সেই গতি, লেনদেনের গতিটা আমরা আগামী সপ্তাহে পাবো বলে আশা করছি। জি এবং মার্কেট তার ভালো ধারায় আবারও ফিরবে, বিনিয়োগকারীরা মার্কেটে সক্রিয় থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। জি, আমরা আশা করছি লেনদেন তার স্বাভাবিক ধারায় ফিরে আসবে। আপনার মতে লেনদেনের স্বাভাবিক ধারা কত বোঝায়? ১৩০০ থেকে ১৫০০ নাকি ২০০০? আসলে আমাদের মার্কেটের এখন যে গভীরতা, আমরা অতীতে কিন্তু দেখেছি যে আমাদের মার্কেটে ৩-৪ হাজার কোটি টাকাও লেনদেন হয়েছে। তো এখন বর্তমান মার্কেটে যে বিনিয়োগকারীরা একটু মার্কেট থেকে বিমুখ ছিলেন, আবার তারা মার্কেটে ফিরছেন। এই ফিরার যে গতি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি সক্রিয় থাকে এবং অন্যান্য বিনিয়োগকারীরাও মার্কেটে তাদের সক্রিয় ভূমিকা রাখে, তো ২ হাজার কোটি টাকা লেনদেন খুবই স্বাভাবিক আমাদের মার্কেটে। তো জি আমাদের এক্সপেক্টেড লেনদেন মার্কেটের ক্ষেত্রে ১৫০০ থেকে ২ হাজার কোটি টাকার মধ্যেই। জি, এক্ষেত্রে এখন নতুন একটি বিষয় নিয়ে আসি। আপনি জানেন গত ১০ বছরে অনেক আইপিও পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করেছে। এর মধ্যে ২ ডজন কোম্পানি রয়েছে আইপিও থেকে সংগৃহীত অর্থ তারা ব্যবহার করছে না। অভিযোগ রয়েছে ব্যবসায়িক কাজে ব্যবহার না করে ব্যক্তিগত কাজে ব্যবহার হচ্ছে। তাহলে এই যে আইপিও ফান্ডগুলো পুঁজিবাজার থেকে তোলা হয়েছে, শত শত বিনিয়োগকারী, হাজার হাজার বিনিয়োগকারী থেকে তোলা হয়েছে, সে ফান্ড ইউটিলাইজ করা হচ্ছে না, এইটি দেখার দায়িত্ব কাদের? খুব সুন্দর একটা প্রসঙ্গ আজকে এনেছেন। এটা আসলে খুব মার্কেটের জন্য খুবই সেন্সিটিভ, এবং এই জায়গাটাতে আমাদের যারা নিয়ন্ত্রক সংস্থা আছেন, ওনারা যখন কোনো আইপিও বা রাইট শেয়ারের অনুমোদন দেন, তখন এই আইপিও বা রাইট শেয়ার থেকে যে পরিমাণ টাকা কোম্পানি উত্তোলন করবে, এই পরিমাণ টাকা তারা কোন পারপাজে ইউজ করবে সেটা কিন্তু সেখানে একটা ডিক্লারেশন দিতে হয়। অর্থাৎ এটা এক ধরনের অঙ্গীকার কোম্পানির তরফ থেকে। সো এই ইস্যুকারী প্রতিষ্ঠানগুলো যারা এই অঙ্গীকার করে আইপিও টাকা তুলেছেন, অথচ সেই আইপিও টাকা যথাযথ খাতে যথাযথ ভাবে তারা বিনিয়োগ করেননি বা বিনিয়োগ করতেছেন না, টাকা ফেলে রেখেছেন বা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন, এটা অবশ্যই দেখভালের দায়িত্ব আমাদের নিয়ন্ত্রণ সংস্থার। এবং এই আইপিও টাকা যথাযথভাবে বিনিয়োগ না হয়ে অতীতে শেয়ার মার্কেটের প্রচন্ড পরিমাণ ক্ষতি হয়েছে, টাকা নয়ছাই হয়েছে। অর্থাৎ মার্কেটের টাকা মার্কেটে থাকেনি, মার্কেটের বাইরে চলে গেছে। সো সার্বিকভাবে এই বিষয়গুলোর প্রতি যদি খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ সংস্থা মনিটরিং করেন, তাহলে এটার থেকে ভালো ফল পাওয়া যাবে। আমরা অতীতে দেখেছি যে ফার্দার যখন আবার কোনো ইস্যু ওই কোম্পানির আসে, তখনই পুরাতন যে ফান্ডের টাকা সে তুলেছিল সেটা যতটা ইউটিলাইজ হয়েছে কিনা তেমন একটা বিষয় মনিটরিং করে থাকেন, তথ্য নিয়ে থাকেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। কিন্তু আমার মনে হয় যে আইপিওর ইস্যু হওয়ার পরে, টাকা নেওয়ার পরেই একটা নির্দিষ্ট সময় পর পর এই ইস্যুকারী প্রতিষ্ঠানগুলো তারা এই আইপিও টাকা কিভাবে ইউটিলাইজ করেছে, সম্পূর্ণ ইউটিলাইজ হয়েছে কিনা, না হয়েছে থাকলে সেগুলো কোথায় আছে, কিভাবে আছে, সেই বিষয়গুলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে জানাবে। এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেগুলো মোটামুটি যে কোনো ভাবে হোক তদন্ত করে দেখবে যে তাদের স্টেটমেন্ট সঠিক আছে কিনা, এবং তারা যদি কোনো আইনের বত্যয় ঘটায় থাকে তাহলে তাদের কঠিন শাস্তির আওতায় নিয়ে আসবে। জি, এভাবে পুঁজিবাজারে একটা শৃঙ্খলা ফিরে আসবে। আইপিও শৃঙ্খলা পুঁজিবাজারের জন্য খুবই জরুরি। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি জানেন বিএসইসি এক্ষেত্রে তদারকি করে থাকে এবং বিএসইসি থেকেই অনুমতি দেয়া হয়েছিল যদি কেউ ফান্ড ইউটিলাইজ না করে থাকে, তাও একটা নির্দিষ্ট সময় বাড়ানোর জন্য পারমিশন চেয়েছিল বিএসইসির কাছে, সেক্ষেত্রে অনুমতি দেয়া হয়েছে। এখন থেকে সেই অনুমতিও আসলে বন্ধ করে দেওয়া উচিত কিনা, অথবা এই ফান্ড পুঁজিবাজারের স্বার্থে কাজে লাগানো যায় কিনা?
দেখেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় যেভাবে বিনিয়োগ করার প্ল্যান একটা কোম্পানি করে নিয়ে আইপিও তে আসে, সেই প্ল্যান অনুযায়ী সে বিনিয়োগটা করবে, এটাই ছিল প্রত্যাশিত। কোনো কারণে না করতে পারলে, যৌক্তিক কারণ থাকলে কিছুটা সময় বর্ধন করে দিবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এটাও প্রত্যাশা। কিন্তু এটাকে মিসইউজ করার সুযোগ যদি কেউ নিয়ে থাকে বা বর্ধিত সময় নিয়েও যদি বিনিয়োগ করতে না পারে বা টাকাটা রিয়েলে তাদের কাস্টডিতে না থাকে, তারা অন্য কোনো ভাবে এটাকে মিসইউজ করে ফেলে, তাহলে সবকিছু মিলে এটা দেখভাল করে তাদেরকে কঠিন শাস্তি আনতে হবে, এটাই হলো আমাদের চাওয়া। এবং সিকিউরিটিজ কমিশন এটা দেখবে। যদি তার বিনিয়োগ যথাযথভাবে যথাযথ সময়ের মধ্যে না হয় এবং যৌক্তিক কারণ থাকে, তবে সময় বাড়ানো যেতে পারে। কিন্তু সেই বর্ধিত সময়ের মধ্যেও যদি বিনিয়োগ সে না করতে পারে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এটার জন্য সিকিউরিটিজ কমিশন নিশ্চিত করে, এটাই চাওয়া। জি, আরেকটি বিষয় রয়েছে এখানে। আপনি জানেন যে ব্যবসায়িক কাজের জন্য এই অর্থ উত্তোলন করা হয়েছে পুঁজিবাজার থেকে। এটি ব্যক্তিগত কাজে ব্যবহার করার কোনো স্কোপ রয়েছে কিনা, যদি অভিযোগ রয়েছে? কোন অবস্থাতেই না। যে আইপিওর টাকা বা রাইট শেয়ার মাধ্যমে উত্তোলিত টাকা যে যে পারপাজে ইউজ করবে বলে ডিক্লারেশন দিয়ে অনুমোদন নিয়েছে, সেই ক্ষেত্র ব্যতীত অন্য কোন ক্ষেত্রে এই টাকা ইউটিলাইজ করার কোন রকম কোন যৌক্তিক কারণ থাকতে পারে না। এবং সেটা সিকিউরিটিজ কমিশন কোনোভাবেই এটা টলারেট করবে না, এটাই হওয়া উচিত। এবং ব্যক্তিগতভাবে হলে তো, যিনি ব্যক্তিগতভাবে ইউজ করেছেন বা প্রতিষ্ঠানের বাইরে নিয়েছেন বা অন্য কোনো পারপাজে যেটা প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট না এবং আগে থেকে ডিক্লেয়ার করা ছিল না, এমন কোনো কিছু যদি করে থাকেন, তাহলে অবশ্যই এটা কঠিন শাস্তি হওয়া উচিত। জি, এক্ষেত্রে আরেকটি প্রশ্নে আসি। আপনি জানেন উদ্যোক্তা পরিচালকদের ইন্ডিভিজুয়ালি 2% শেয়ার ধারণ করতে হয়, সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণ করতে হয়। এক্ষেত্রে পুঁজিবাজারে এখন 30টিরও বেশি কোম্পানি রয়েছে যাদের এই কোটা পূরণ হয়নি। বিএসইসি থেকে অনেক সময় চিঠি দেওয়া হয়, কিন্তু আমরা কিন্তু এর কার্যত কোনো বাস্তবায়ন দেখতে পাই না। ওই কোম্পানিগুলো শেয়ার কিনতেও দেখি না। এই ক্ষেত্রে আপনার ভাষ্য থাকবে কি? যথার্থ বলেছেন। আমাদের আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তাদের একটা কমিশন বটে, কিন্তু অতীতে তারা তাদের কার্য যে যথাযথভাবে করতে পারেনি এমন নজির আমরা বহু দেখেছি। সেটা রাজনৈতিক বলয়ের কারণে হোক বা অন্য কোনো প্রভাবের কারণে হোক, তাদের অসৎ উপায়ের কারণে হোক, যথাযথভাবে তারা তাদের দায়িত্ব পালন করেনি। এখন বর্তমান সিকিউরিটি কমিশনের কাছে আমাদের আসলে প্রত্যাশা অনেক। এই প্রত্যাশার মধ্যে এটাও একটা, যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেসব সিকিউরিটিজ রুল আছে, সেই রুলের পরিপালন গুলো ইস্যুকারী কোম্পানি যথাযথভাবে করবে। 2% ব্যক্তিগতভাবে একজন ডিরেক্টরের 2% শেয়ার ধারণ এবং সম্মিলিতভাবে টোটাল কোম্পানির সমস্ত ডিরেক্টরদের 30% শেয়ার ধারণ, এটা একটা আইন। এই আইন পরিপালন না করে বছর পর বছর এভাবে মানে আইনের বত্তাই ঘটায় চলে যাওয়া, এটা কোম্পানিগুলো যারা করতেছে তাদের একটা ধৃষ্টতা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এ বিষয়ে কঠোর হবেন, কারণ এটার মাধ্যমে মার্কেটে শৃঙ্খলা আসবে। মার্কেটে এই যে স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করছে বা ডিরেক্টরদের দায় নাই, তাদের পুঁজি নাই, তারা খুব অল্প পরিমাণ বিনিয়োগ দিয়ে ডিরেক্টর হয়ে কোম্পানিতে প্রভাব বিস্তার করছে, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে গেলে তাদের প্রত্যেক কোম্পানিতে একটা ভালো বিনিয়োগ থাকতে হবে। আর যখন বিনিয়োগ থাকবে তখন তাদের দায়বদ্ধতা সৃষ্টি হবে আরো বেশি। তারা কোম্পানির প্রতি আন্তরিক হবে এবং আন্তরিক হলে কোম্পানির ভবিষ্যৎটা খুব ভালোভাবে যাবে, ভালো হবে, যে যার মাধ্যমে বিনিয়োগকারীরা উপকৃত হবে। তো বিষয়টা অবশ্যই খুবই সেনসিটিভ এবং বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আশা করি এই বিষয়টা নজর দিবেন এবং এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন। জি, সংক্ষেপে আপনার কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশে এখন যে অর্থনৈতিক পরিস্থিতি রয়েছে অথবা ম্যাক্রো ইকোনমিক যে ফ্যাক্টরগুলো রয়েছে, এইগুলোর ভিত্তিতে পুঁজিবাজার কেমন যেতে পারে আগামী কয়েক সপ্তাহ? আসলে পুঁজিবাজার গত কয়েক বছর ধরে যেভাবে ধ্বংস হয়ে যে জায়গাতে গিয়েছে, আমাদের পুঁজিবাজার কিন্তু তার থেকে অনেক ভালো উপরে থাকার কথা ছিল। আমরা পার্শ্ববর্তী দেশগুলোর অর্থনীতি এবং তাদের পুঁজিবাজার দুটোকে যদি বিশ্লেষণ করি, সেই তুলনায় আমাদের পুঁজিবাজার কিন্তু অনেক খারাপ অবস্থানে রয়েছে। এই অবস্থান থেকে ভালো দিকে যাওয়ার প্রত্যাশা সবার। আমরা ইতিমধ্যে অনেকগুলো অ্যানালাইসিস থেকেই দেখেছি যে আমাদের পুঁজিবাজারকে সঠিকভাবে সঠিক জায়গাতে নিয়ে যাওয়ার জন্য যাদের ভূমিকা পালন করার কথা ছিল, তারা যথাযথ ভূমিকা পালন করেনি, বরং পুঁজিবাজারকে ইউজ করে তারা নিজেরা লাভবান হয়েছে, পুঁজিবাজারকে ক্ষতিগ্রস্ত করেছে, বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করেছে। তো এই সার্বিক বিষয়টাতে বিনিয়োগকারীরা কিন্তু এখন একটা আস্থা রাখছে। নতুন সরকার এখন যারা বর্তমান ক্ষমতায় আছেন বা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, তাদের প্রতি আস্থা রেখে বিনিয়োগে আবার সক্রিয় হচ্ছেন। তো আমাদের প্রত্যাশা যে পুঁজিবাজার বাংলাদেশে পার্শ্ববর্তী দেশের যে অবস্থান আছে সেই অবস্থান থেকে ভালো অবস্থানে যাবে, কারণ তাদের থেকে আমাদের অর্থনীতি কোনো অংশে খারাপ না, কোনো অংশে কম না। তো আমাদের পুঁজিবাজার মুখী করার জন্য সরকার যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, তাহলে বিনিয়োগকারীরা পুঁজিবাজার মুখী হবেন। ভালো আইপিও যদি পুঁজিবাজারে আসে, বিনিয়োগকারীরা পুঁজিবাজার প্রতি আরো আগ্রহী হবেন এবং পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দিকেও যে সরকার নজর দিয়ে যদি সঠিক
সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারে, তা সেটা পুঁজিবাজার ভবিষ্যতের জন্য খুবই ভালো হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ জাকির হোসেন এফসি এর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের আরও খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকেন।